সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন, আর এই আয়োজনে আমাদের সাথে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। টিপু ভাই, আপনাকে ভিওডি বাংলার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমরা আলোচনা শুরু করতে চাচ্ছি। আমরা আজকে দেখলাম যে এনসিপির একজন নেতা, যিনি প্রতিনিয়তই নানান নেতিবাচক মন্তব্য করে তিনি আসলে নিউজের হেডলাইন হিসেবে থাকছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি আজকে বললেন যে নির্বাচন কেন্দ্রিক একটা সমঝোতা চলছে বা সমঝোতা হয়ে গেছে জামাত এবং বিএনপির মধ্যে। আপনি আপনার এই বিষয়ে আসলে আপনার মন্তব্য কি? দেখুন, রাজনীতি আসলে যদি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি রাজনীতিবিদ না হয়, তাৎক্ষণিক বা মৌসুমিভাবে বা হঠাৎ করে যদি রাজনীতির মাঠে আসে, তাহলে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলা যায় এবং এই বলার মধ্যে দিয়ে দেশবাসীর কাছে বা মিডিয়ার কাছে নিজেকে জ্ঞানী বা নিজেকে বড় রাজনীতিবিদ হিসেবে উপস্থাপন করা যায়। তো রাজনীতি একটা কঠিন রাস্তা। এই রাস্তা দিয়ে আপনাকে দীর্ঘ পথ পরিক্রমার মধ্যে দিয়ে যারা প্রতিষ্ঠিত হয়েছে বিগত দিনগুলোতে, যেটা আমাদের অভিজ্ঞতা বলে, সেই রাজনীতিবিদ হইতে যে স্ট্রাগল ফেস করতে, সেই স্ট্রাগলটা এখনকার রাজনীতিবিদরা কেউ, বিশেষ করে নতুন যারা আসছে তাদেরকে ফেস করতে হয়নি। হঠাৎ করে আপনার জুলাই আগস্ট আন্দোলনের মধ্যে দিয়ে একটা প্রেক্ষাপটের পরিবর্তনের মধ্যে দিয়ে অনেকে এখন রাজনীতির সামনের দিকে চলে এসেছে। তো এখন সমঝোতা, রাজনীতিতে তো সমঝোতার একটা জায়গাতে যেতেই হবে। দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে কখনো 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 সব দলকেই কোনো না কোনোভাবে সমঝোতায় যেতে হয়। কিন্তু এই সমঝোতা সেই সমঝোতা না যে মুখে যেটা বললাম সেটা হয়ে গেল। তাহলে এর আগেও তো আমরা যদি বলি যে সমঝোতা তো কয়েকদিন আগেও তো ওনাদের ভাষ্যই যে এই যে আপনার জুলাই সনদ স্বাক্ষরের আগে জামাতের সাথে এনসিপি হয়েছে, তারা তো একটা বক্তৃতা করছে, তার আগে এই সমঝোতার মধ্যে দিয়ে তারা চলছে। এখন যদি আমার স্বার্থে, আমার পক্ষে আসলে সমঝোতা হয়ে যায়, আমার বিপক্ষে গেলে সমঝোতা ভেঙে যায়, আরেকদিকে আরেকদিকে পাঠাই দেওয়ার যদি প্রবণতা হয়, সেটা দেশের জন্য দুর্ভাগ্য, গণতন্ত্রের জন্য দুর্ভাগ্য, রাজনীতির জন্য দুর্ভাগ্য। না, এই কদিন আগে আমরা দেখলাম যে জামায়াতের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছিলেন যে নির্বাচন নাও হতে পারে ফেব্রুয়ারিতে, কিন্তু গণভোট হবে। তো সেই রকম একটি প্রেক্ষাপটে আসলে বিএনপির সাথে এই সমঝোতাটা, আসলে এই যে উনি যে বক্তব্যটা দিয়েছেন, নিশ্চয়ই তার কাছে কোনো তথ্য আছে, তথ্যের ভিত্তিতেই বলেছেন। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, দীর্ঘ টাইম এই দেশ পরিচালনা করছে এবং এই দেশকে এখনো পরিচালনা করার জন্য এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য বিএনপি একটা গুরুত্বপূর্ণ দল। সেই ক্ষেত্রে বিএনপি সামগ্রিক মানুষগুলাকে কালেকটিভলি, বিএনপি ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করে, বিএনপি শান্তির রাজনীতিতে বিশ্বাস করে, বিএনপি সাম্যের রাজনীতিতে বিশ্বাস করে। সেই কারণে সকলকেই বিএনপি এই দেশের উন্নয়ন এবং গণতন্ত্র রক্ষার্থে অ্যাকোমোডেট করতে চাই। এটা বিএনপির রাজনৈতিক একটা দর্শন, যাতে সকলকেই শরিক করতে চাই। দেখেন, অনেক দলের প্রস্তাবকারী সমর্থনকারী নেই, সেই দলকেও কিন্তু বিএনপি মূল্যায়ন করতেছে। বিএনপি ছোট দল থেকে কোনটা ছোট দল কোনটা বড় দল সেটা চিন্তা করছে। বিএনপি সকল দলকেই বিএনপি সমভাবে সম্মান দেওয়ার চেষ্টা করছে। ইভেন এই যে আমাদের অনেক নেতা তো দূরের কথা, আমাদের রাজনৈতিক বয়স যতদিন, তার চাইতেও এই এনসিপির নেতাদের সকলের জন্মের পরে বয়স ততদিন হয়নি। সেই নেতাদের কিন্তু বিএনপির মহাসচিব থেকে শুরু করবে জাতীয় নেতারা সম্মান দিয়ে তাদের সাথে কথা বলছে এবং তারা আসলে তাদেরকে যেভাবে আপ্যায়ন করা হয়, এটা একটা নজির সৃষ্টির মতো একটা বিষয়। সেক্ষেত্রে বিএনপি তো সবাইকে সম্মান দিয়ে চলতে চাই এবং বিএনপি সম্মান দিয়ে সবাইকে ইনভলভ করেই দেশটাকে আগে নিয়ে যেতে চাই। এটা বিএনপির পলিসি। এখন আপনার বিভিন্ন দল বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে। আপনি বলেন যে গণভোটের কথা বলছে, গণভোটের যে কথা বলছে, গণভোট কিসের পর গণভোট হবে পাবলিক জানে? কোন কোন দফার পরে গণভোট হবে পাবলিক জানে? এখনো স্পষ্ট করা হয়নি। এবং
আমি দেখি, আমি শুনছি সেদিনকে আমাদের ওই প্রেস কনফারেন্সে 48টা পয়েন্টের উপরে গণভোট দিই। এই 48টা পয়েন্ট কি জনগণ কি জানে কোনটা কোনটা? জনগণকে বলে দিব যে হ্যাঁ ভোট দেন, না নাই ভোট দেন। এটা তো জনগণের সাথে একটা ব্ল্যাকমেলিং করা ছাড়া আর কিছু নেই। মানে আমার স্বার্থের পরিপন্থী কোনো বিষয় আসলে বা আমার সুবিধার জন্য আমি যখন এক এক সময় কখনো বলছি পিআর পদ্ধতি, কখনো বলছি গণভোট, কখনো বলছি শুনেন, বাংলাদেশের এই সব করতে যায়, বাংলাদেশের সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত তারা করছে। 86 সালে একবার তারা নির্বাচন করতে গেছে দেশের ক্ষতি হয়েছে। আপনার 96 সালে দেশে আন্দোলন করছে শেখ হাসিনার সাথে এই জামাত ইসলাম, আন্দোলন করার কারণে শেখ হাসিনা সেদিনকে আবার ক্ষমতায় আসছে। যদি 96 সালে যদি না আন্দোলন না করতে হতো তাহলে দ্বিতীয়বার বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ এমনি নিঃশেষ হয়ে যেত। আপনি এরপরে আসেন 2008 সালে নির্বাচনে বিএনপিকে বাধ্য করছে তারা নির্বাচনে যাওয়ার, চাপ প্রয়োগ করে জোটের কারণে নির্বাচনে গেছে, যার কারণে কাছে 17 বছর এই দেশকে গণতন্ত্র শূন্য হয়েছে এবং তাদের বহু নেতার ফাঁসি হয়েছে। আগামী দিনে যদি এরকম বারবার বিভিন্ন কোর্ট চেঞ্জ করে তাহলে পরিণতি, এখন যেমন কথা বলতে পারছে, কথাতে বলতে পারতো না, অনেক সময় বেগম খালেদা জিয়ার গাড়ির পিছনে দিয়ে পালায় যেতে হয়েছে মিটিং থেকে। যখন যে কথা টুকটাক বলার পরিবেশ আসছে, ওনারা যে খেলা খেলতে নামছে, এই আমার কাছে শঙ্কিত যে আগামী দিনে আরো বড় পে করতে হবে। কারণ হাসিনা আবার নতুন করে শিক্ষা নিয়ে কিন্তু এই জায়গায় হাসিনাকে আসার চেষ্টা করছে। তো যদি কোনো কারণে যদি এদের এইসব আমাদের বর্তমানে বাংলাদেশে যে সব রাজনৈতিক দলগুলি আছে, সেই দলগুলির বিভিন্ন অপকৌশলের কারণে তো ওরা আসার সুযোগ বিগত দিনগুলোতে পেয়েছে। তো 96 সালে আন্দোলন না করলে, হাসিনার সাথে আন্দোলন না করলে কিন্তু হাসিনা দ্বিতীয়বার ক্ষমতা 96 সালে ক্ষমতা আসতে পারে না। ক্ষমতায় 96 সালে না আসলে এমনি আওয়ামী লীগ শেষ হয়ে যায়। আপনার 8 সালে যদি সেই সময় যদি তারা যদি নির্বাচনের জন্য বিএনপিকে যদি চাপ দিয়ে বাধ্য না করতো জোটের কারণে, তাহলে তো আজকে 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো না, তাহলে এত বাংলাদেশের মানুষের এত ক্ষয়ক্ষতি হতো না এবং হাসিনাও এতদিন থাকতে পারতো না। তো সেই কারণে আমি সকল রাজনৈতিক দলকে বলবো যে চিন্তা করে কথা বলতে হবে। আবার আজকে ধরেন এনসিপি নেতাদের যে কথা বলছে, এনসিপি নেতারা এক সময় কথা বলছে, আপনার এই 1 বছরে এনসিপির যারা দায়িত্বে আছে, 17 দিনের আন্দোলনের ফসলে সারা দেশের মানুষের, সাধারণ মানুষের আন্দোলনের ফসলে তারা ক্ষমতায় আজকে গেছে। তাদেরও অনেকের চেহারা চেঞ্জ হয়ে গেছে, চাইছে চাকরি, পেয়ে গেছে উপদেষ্টা, পিএসরাও 100 কোটি টাকার মালিক হয়েছে। সেখানে দুদক পিএসকে বিদেশে যাইতে আজকে অনেক কথা বলছে অনেকেই, তারা সারা দেশে যে ঘুরে বেড়াচ্ছে, প্রোগ্রাম করে বেড়াচ্ছে, তার জন্য একটা খরচ আছে না? আমরা রাজনীতি করি, আমরা বুঝি না কত রাজনীতি করতে গেলে কত টাকা খরচ হয়? অবশ্যই। এর উৎস কোথায়? আজকে তো যদি কোনো কারণে দেশের যদি পরিস্থিতি খারাপ হয়, বিএনপি কিন্তু আবার টিকে থাকবে। বিএনপি 17 বছর কিন্তু লড়াই করে টিকে থাকছে, তারা দেশে বিদেশে কোথাও কিন্তু থাকার জায়গা পাবে না। যারা আজকে বিভিন্ন কথাবার্তা বলছে বিএনপির বিরুদ্ধে, বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে, আমি তো বললাম যে দেশে বিদেশ বাংলাদেশের রাজনীতিতে বিএনপি সকল পরিস্থিতি মোকাবেলা করে কিন্তু বিএনপি রাজনৈতিক দল, এবং আগামী দিনেও কিন্তু আমরা থাকবো। যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয় আর যদি ফ্যাসিবাদ যদি ফিরে আসে, তাদের সাথে লড়াই করে কিন্তু বিএনপি টিকে থাকবে। কিন্তু আজকে যারা এই যে কথা বলছে, বড় বড় কথা বলছে, তারা কোথায় যাবে? বিদেশে গেলেও তো তাদের দাফন করার লোক ঠিক মতো পাবে না। আমরা কিছুদিন আগে সেই কারণে নাহিদ ইসলামকে বলতে শুনেছি, বিএনপির কাছেই তারা নিরাপদ, তারেক রহমানের কাছে তারা নিরাপদ। বিএনপিকে না নেড়ে গণতন্ত্রের স্বার্থে বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই তারা নিরাপদ হবে। না, আমরা তো বেশ কিছুদিন আগে দেখলাম যে নাগরিক ঐক্যের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বললেন যে কয়েকজন উপদেষ্টা এক্সিট খুঁজছেন, এক্সিট চাচ্ছেন, বা তারা মানে নিরাপদে দেশ ছাড়া নির্বাচনের পরবর্তী সময়, এরকম একটা এক্সিট। এই প্রশ্নের পরে কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে উপদেষ্টা পরিষদে। আপনার কথা সূত্র ধরেই আমি বললাম যে তারা বলছেন যে না, কেউ এক্সিট চাচ্ছে না, তারা মানে জনসম্মুখে এসে বিষয়গুলো স্পষ্ট করেছেন এবং নাহিদ ইসলামের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং সমালোচনা করেছেন। নাহিদ ইসলাম রায় তো উপদেষ্টা মণ্ডলীতেই তো ছিল, উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে নাহিদ ইসলামেরই তো কলিগ ছিল। তিনি অনুধাবন করেছেন এটি, নাহিদ ইসলামের কলিগ ছিল না, এবং এখনো যারা আছে নাহিদ ইসলামের কলিগরা। আমি তো বললামই তো যে উপদেষ্টা শুধু না,
নাহিদ ইসলামকেও তো এক্সিট খুঁজতে হবে। যদি বিএনপি এই দেশের যদি নেতৃত্বে না থাকে, তাহলে নাহিদ ইসলামকে তো এক্সিটের রাস্তা খুঁজতে হবে। অবশ্যই। আমরা একটু ভিন্ন বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। আমরা দেখলাম যে বেশ কদিন ধরে দেখলাম যে কিছু কিছু জায়গায় কিছু হিন্দু লোকজন, সনাতনী লোকজন, যে ভোট ব্যাংক, একটা বিশাল ভোট ব্যাংক বাংলাদেশে, সেই ভোট ব্যাংকটির উপর আসলে অনেক সব দলেরই একটি নজর ছিল। এরকম প্রেক্ষাপটে দেখলাম জামায়াত ইসলামীতে যোগদান করছে কিছু কিছু জায়গায়। এই বিষয়টি নিয়ে কি বিএনপি চিন্তিত কিনা, যে আসলে এই ভোট ব্যাংকটির দিকে জামাত হাত বাড়িয়েছে এবং ভাগ বসিয়েছে? বিএনপির একটা প্রত্যাশা ছিল যে এই ভোট ব্যাংকটি বিএনপিকে সমর্থন দেবে, সব রাজনৈতিক দলেরই, সম্ভবত বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে, একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে, একটা মধ্যমপন্থী দল হিসেবে বিএনপি বেশি প্রত্যাশা করেছিল। দেখুন, বিএনপি হচ্ছে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটা দল। বিএনপি হচ্ছে সকল ধর্মের বর্ণের মানুষ সম্মানিতভাবে এদেশে বসবাস করবে এবং এদেশের সকল বিষয় তাদের যতটুকু অধিকার ভোগ করবে। এটাই তো চায় বাংলাদেশি জাতীয়তাবাদের একটা মূল দর্শন। এর ভিত্তিতেই কিন্তু বিএনপি পরিচালিত হয়। এবং সেই ক্ষেত্রে আমরা কারো ভোট বিশেষভাবে টানতে হবে এটার সাথেও যেমন বিএনপি একমত না, আবার কাউকে বাদ দিতে হবে এটার সাথেও কিন্তু বিএনপি একমত না। আমরা সকলের ভোট চাই, এটা হচ্ছে আমাদের রাজনৈতিক দর্শনের মধ্যে আছে। এখন কিছু কিছু দল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে সকল দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে নির্বাচন করতে হবে, তখন তারা চিৎকার করেছে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে। তা আওয়ামী লীগকে তুমি নির্বাচন করতে দিবা না, ঠিক আছে, ভালো কথা। আবার আওয়ামী লীগের ভোটের জন্য আওয়ামী লীগের দ্বারা দ্বারা ঘুরতেছ। আপনি ভারতের বিরুদ্ধে কথা বলতেছেন, আবার ভারতের যারা অনুসারী তাদের ভোটের জন্য দ্বারা দ্বারা ঘুরতেছেন। আপনি একটা রাজনৈতিক দর্শন নিয়ে চলছেন যে আপনার দলের ম্যানিফেস্টো, দলের নীতি আদর্শ একরকম, তা আপনার পুরা নীতির বিরুদ্ধে আপনি কথা বলছেন। আপনাদের দর্শনই ছিল যে আপনার কি কয়দিন আগে, আজকেও গতকালকেও ওনাদেরই এক নেতা, ওই যে মৌলানা আজহারি সাহেব বলছে যে ছবি রাখলে সেখানে ফেরেশতা আসবে না। মিজানুর রহমান আজহারি। একসময় মতিউর রহমান নিজামীদের মুখেও শুনেছি যে আপনার নারী নেতৃত্ব হারাম। এখন সারা বাংলাদেশে নারীদেরকে বাড়িতে বাড়িতে ভোট চাইতে পাঠিয়ে দিতেছেন। আপনি বলছেন, ওরা বলছে যে ছবি রাখলে সেখানে ছবি দেওয়া যাবে না। আপনি 91 সালের নির্বাচনে খেয়াল করে দেখবেন যে তাদের পোস্টারগুলোতে কিন্তু ছবি ছিল না, এখন ছবি দিয়ে ভরায় ফেলছেন। এখন বলতেছে শেখ মুজিবের ছবি থাকলেও কোনো সমস্যা নাই ভোটটা নেওয়ার জন্য। আপনার বলছেন পূজা আর রোজা এক, এটা কোনো দর্শনের মধ্যে পড়ে না। মানে ভোট কি একটা ব্যবসা হয়ে গেছে কি মনে? এখন ক্ষমতায় যাওয়ার জন্যে ধর্ম, বর্ণ, জাতি সব কিছু আপনারা ওরা গোলায় ফেলছে। কুয়ার ব্যাংক সাঁতার নদীতে পড়লে যে অবস্থা হয় সেই অবস্থা তাদের হয়েছে। মনে করছে যে পৃথিবীটা এরকমই, বাংলাদেশটা এরকমই। যদি 17 বছর যদি বিএনপি জামাতকে ক্ষমতা যাওয়ার একটা ঝোঁক তৈরি হয়েছে, আমি মোহ বলবো না, মানে এটা ওদের ক্ষমতায় যাওয়ার মোহটা তো বরাবরই। ওরা ভোটের রাজনীতিকে বিশ্বাস করে না, ওরা বিপ্লবের রাজনীতিতে বিশ্বাস করে। কৌশলগত কারণে মানুষকে একটা বিভ্রান্তি করে মানুষের ভোট নিয়ে একটা জায়গায় যাওয়ার চেষ্টা করতেছে। আমি আপনাকে বলি, আমরা বেঁচে থাকবো কিনা জানি না। যদি কোনো কারণে তারা ক্ষমতায় যায়, এই দেশের কোনো মানুষের নৈতিক স্বাধীনতা বলে কিছু থাকবে না। এখন তো বিভিন্ন দল ক্ষমতায় আসলে এক দল আর অফিসে যেতে পারে বা কথা বলতে পারে বা কোনো সাহায্য যেতে পারে। তারা যদি ক্ষমতায় যায়, পিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত সকল জায়গাতে দলীয়করণ করে ফেলবে। তাদের বাইরে কারো কোথাও কোনো জায়গা থাকার সুযোগ থাকবে না। আজকে দেখেন না কেন যে তাদের কৌশলগত কারণে দেখেন ডাকসু নির্বাচনে তারা কৌশল করে তাদের সাথে মানে একাট্টা হয়ে গেছে, জোট করে ফেলছে। রক্তের নিজের দলের নেতাদের রক্তের সাথেও কিন্তু 1 মিনিটও বেইমানি করতে দেরি করে নাই। এতগুলি মানুষ যে ফাঁসি হয়েছে তাদের দলের চেয়ারম্যান, সভাপতি, সেক্রেটারি, এদের ফাঁসি দিছে যে দল, তাদের সাথে আপোষ করতে 5 মিনিটের সময় নেয়নি। এসেই তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিল। কখনো সাধারণ ক্ষমা ঘোষণা করছে, তখনও তাদের ভোটের জন্য সারা দেশে এখন আওয়ামী লীগকে আপনি ভোট করতে দিবেন না পার্লামেন্ট, কিন্তু তাদের ভোট নেওয়ার জন্য এখন তাদের বাড়ি বাড়ি ঘুরছেন। এবং অনেকের বাড়ি ভোট নাকি তাদের প্রাপ্য। অনেকের ইতিমধ্যে নেতা বলছেন যে নারীদের
যারা পালিয়েছেন আওয়ামী লীগের নেতা তাদের নারীদের সমর্থন এবং ভোট নাকি তাদের প্রাপ্য। কোন ভাষা ব্যবহার করতেছে সেটা তো জাতি দেখতে পাচ্ছে না। এখন আমার প্রশ্ন হলো যে জামায়াত এই একটা একটা উইন উইন সিচুয়েশন ভাবটা এরকম যে তারা যে কোন মানে ইচ্ছা করে তারা ক্ষমতা যেতে পারবে, বিএনপির সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, এরকম একটা আভাস তারা দিচ্ছে। যে প্রায়শই আমি শুনি বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন সেমিনারে তাদের বক্তব্যে যে বিএনপি ভোটই পাবে না, মানে বিএনপি জনমানুষের থেকে অনেক দূরে চলে গেছে, জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে আগামী নির্বাচনে। শুনেন, এই যে আস্থাটা আসলে জামাত কোথায় পেল? এটা কি আওয়ামী লীগের সাথে তাদের কোনো আতাত হয়েছে? আমি আপনারা বলি সেটা হচ্ছে যে আমি তো রাজশাহী ইউনিভার্সিটিতে তাদের সাথে লড়াই সংগ্রাম করা মানুষ, আমার এবং সংঘাতময় পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আমরা রাজনীতি করছি। আমি প্রায় 5 জন আমার সহকর্মীকে আমি দাপন করছি ওই ইউনিভার্সিটিতে, নিজের শরীরের রক্ত ঝরছে। ওরা সেকেন্ডে সেকেন্ডে পলিসি পরিবর্তন করতে পারে এবং তারা যত সূক্ষ্ম রাজনৈতিক এবং অর্থনৈতিক করাপশন করতে পারে এটা অন্য কোনো রাজনৈতিক দল এত পারবে না, মানে আপনি ধরতে পারবেন না, ধরতে পারবে না যদি পুঙ্খানুপুঙ্খ তাদের সাথে যদি পলিটিক্স না করে, যদি তাদের সাথে মোকাবেলা করার মতন। কারণ বিএনপিতে আমি মনে করি যে বিএনপি এখনও টোটাল জামাতের যে পলিটিক্সের যে পলিসি, এই পলিসিটা বিএনপি টোটাল পলিটিক্সটা কিন্তু এখনো হ্যাবজ করতে পারে নাই। ওরা আপনার নির্বাচনের গণনার শেষ মুহূর্ত পর্যন্ত বিভিন্ন রকম ব্ল্যাকমেলিং করবে, যা যা করার জন্য, তরি পার হওয়ার জন্য যা যা করার সব করবে। আজকে অলরেডি তারা এই কাজগুলো শুরু করে দিয়েছে, অলরেডি এই কাজগুলো শুরু। তবে আমি একটা কথা বলি যে আওয়ামী লীগের যদি তারা ভোটটা না নিতে পারে, কারণ ওরা দুইটাই কিন্তু ফ্যাসিবাদ দল। এখন আওয়ামী লীগ যদি নিজের পায়ে নিজে কুড়িল মারে, যে আওয়ামী লীগের কিন্তু হাসিনার কিন্তু একটা বদ অভ্যাস আছে যে ভাত নিজে না খাইতে বলে কুত্তা দিয়ে খাওয়া দেবে, সেই কাজ যদি হাসিনা করে তাহলে হাসিনার জন্য এবং আওয়ামী লীগের রাস্তা সারা বাংলাদেশ সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। জামাতকে যদি তারা ভোট দিয়ে দেয় তাহলে সারা জীবনের জন্য তাদের রাস্তা বন্ধ হয়ে যাবে। রাইট, এটি একটি বিষয়, কারণ রাজনীতি দুটি ধারা তৈরি হয়ে যাবে। আওয়ামী লীগ যদি ভোট না দেয় তাদের, তাহলে যত কৌশলই করুক কোনো কৌশল দিয়ে কোনো কাজ হবে না। সিট ওই আপনার যে জায়গায় যাওয়ার দরকার সেই জায়গায় থাকবে। আমি সংখ্যাটা বললাম না, কিন্তু ভোটটাকে চরমভাবে ডিস্টার্বিং জায়গায় নিয়ে আসবে। এবং এই ভোটের মধ্যে দিয়ে আমার সন্দেহ হচ্ছে যে রাষ্ট্রীয় ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো ব্যবস্থা আগামী পার্লামেন্ট ভোটে অনেক গুপ্ত ব্লাডশেড হওয়ার সম্ভাবনা আছে। কারণ এখানে দেশের মধ্যে অসংখ্য অস্ত্র আছে, 17 বছর যে অস্ত্র আছে অবৈধ অস্ত্র, যে 3 মাস শিডিউলে, সেই 3 মাস আজকে পর্যন্ত আজকে 1 বছর বেশি সময় সরকার ক্ষমতা আছে, তারা কিন্তু অস্ত্র উদ্ধার করতে পারে নাই। প্রশাসনে যারা আছে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে। হয় আওয়ামী লীগকে স্পেস দেওয়ারই বেশি করছে, ব্যবস্থা করছে, পাশাপাশি এরাও পরিকল্পিতভাবে আপনার বিভিন্ন জায়গাতে বসার চেষ্টা করতেছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে আগামী নির্বাচন অত্যন্ত জটিল সমীকরণ নির্বাচন হবে। আমরা আরেকটি বিষয় দেখলাম যে শাপলা মার্কা, যেটা সেটি নিয়ে একটা সংকট তৈরি হয়েছিল, যে নির্বাচন কমিশন বলেছিল এটি আমাদের তালিকায় নেই, সুতরাং এটি কাউকে দেওয়া সম্ভব না। এমন প্রেক্ষাপটে এনসিপিও তাদের জোরালো বক্তব্য থেকে তারা কখনোই সরে যায়নি, যে তারা বলছে শাপলা ছাড়া আমরা যাব না। এক পর্যায়ে দেখা গেল যে একটা প্রজ্ঞাপন জারি করে ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হলো শাপলাকলি। এটা কি আপনার কাছে মনে হয় যে নির্বাচন কমিশন এবং সরকার কি এনসিপির কাছে মাথা নত করলো, নাকি একটা দলকে বেশি প্রেফার করলো, নাকি শুভঙ্করের ফাঁকি? আসলে সরকার আসলে কি চাইছে? এখানে বিষয়টা আমি বলি আপনাকে, সেটা হচ্ছে যে এখানে মাথা নত তো করার বিষয় না। বিষয়টা হচ্ছে যে নির্বাচনটাকে হুমকি ধমকির ভয়ে তারা নির্বাচনটাকে পিসফুল করার জন্য সরকার যদি কোনো কৌশল নেয়, সেটা একটা বিষয় হতে পারে। শাপলা করলে শাপলার মধ্যে পার্থক্য কি হতো? শাপলাই বলবে তারা, সেটা যেটা বলুক। আমি এই প্রতীকটা নিয়ে তো আসলে কোনো এত জটিলতা আমি মনে করি না। নির্বাচন কমিশনও জটিলতা সৃষ্টি করা ঠিক হয়নি,
প্রথমেই দিয়ে দিলে কোনো সমস্যা ছিল না। আবার এখন এসে যে দিচ্ছে, এটাও একটা জটিলতা। আবার এখানে শাপলা না করে শাপলা কলি বলতেছে, মানে ঘোরাই পেঁচা একটা জটিলতা বিভিন্ন জন। আসলে হয়েছে কি যে আমার মনে হয় যে আমি তো আপনাকে বললাম যে দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যারা রাজনীতিবিদ হয় তারা অনেক ঘাত প্রতিঘাত জানা শোনার পরে কিন্তু একটা রাজনীতিবিদ যদি লেখাপড়া নাও জানে, প্রতিদিন সে যদি রাজনীতি করে, বিভিন্ন ডক্টর থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, গ্রামের সাধারণ মানুষ সবার সাথে কিন্তু তাকে কথা বলতে হয়। কথা বললেও এর মধ্যে দিয়ে কিন্তু একটা জ্ঞান অর্জন হয়। এই জ্ঞান দিয়ে কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে পারে বা সিদ্ধান্ত নিতে পারে। এখন আপনার পুঁথিগত বিদ্যা দিয়ে আমাদের যারা এখন বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গায় আছে, সেই জায়গায় থাকার কারণে আপনার পুঁথিগত বিদ্যার কারণে ওনারা ওনাদের মতন করে বুঝে, কিন্তু কালেকটিভলি একটাকে বাস্তবতাকে নিরিখে একটা সিদ্ধান্ত নেওয়া এইটা তো নেই। এখন ধরেন কি আপনার 20টা বিলবোর্ড দিয়ে টোটাল নির্বাচন পার করতে হবে, এরকম নাকি একটা বানাইছে। নির্বাচনে পোস্টার থাকবে, এটা একটা আমেজের একটা বিষয়। ছেলেরা পোস্টার লাগাবে, পোস্টার নিয়ে মিছিল মিটিং করবে, মানুষের মধ্যে একটা ওয়েব সৃষ্টি হবে, এটা হচ্ছে একটা আপনার বিষয়। আমার 17 বছর আমরা মানুষের কাছে যেতে পারি না। আমার খালেদা জিয়া চেহারা কেমন সাধারণ মানুষ ছিল না, জিয়া রহমান চেহারা কেমন ছিল সেটা মানুষ ভুলে গেছে, তারেক রহমানের চেহারা কেমন সেটা মানুষ ভুলে গেছে। তা আমাকে তো মানুষের কাছে যাওয়ার জন্য এই পোস্টার ছবি দিয়েও তো আমাকে একটা ওয়েব সৃষ্টি করতে হবে। এখন ইনারা বলে দিচ্ছে কি যে আপনার ওই বিলবোর্ড দিতে হবে, বিলবোর্ড পোস্টার দেওয়া যাবে না, পোস্টার দেওয়া যাবে না। মানে এক সময় নিজেকে জ্ঞানী প্রকাশ করাটা হচ্ছে একটা বীরত্ব। আমাদের দেশে যারা, আমরা তো ইউরোপ আমেরিকা হয়ে যায়নি যে বাংলাদেশ। ধরেন আমাদের ডক্টর ইউনূস সাহেব, উনি অনেক শিক্ষিত মানুষ, উনি বড় চেয়ারে বসছে, ওনার নোবেল বিজয় আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য বেগম খালেদা জিয়া কিন্তু অতটুকু লেখাপড়া। রাষ্ট্র পরিচালনায় খালেদা জিয়ার যে দক্ষতা, যে যোগ্যতা, তার ধারে কাছে ইউনূস আছে। খালেদা জিয়ার যে ওয়েট, খালেদা জিয়ার দলের চেয়ারপারসন, এখানে ওইরকম হাজারো ডক্টরেট খালেদা জিয়া নিয়ন্ত্রণ করছে, টু শব্দ ছাড়াই। খালেদা জিয়া দাঁড়াইলে লক্ষ লক্ষ মানুষ, আজকে যদি বাংলাদেশে খালেদা জিয়া যদি দাঁড়ায়, যদি পল্টন ময়দানে বলে যে এইটা এই হবে, বাংলাদেশের মিনিমাম 10 কোটি মানুষ সেটাকে সমর্থন করবে। কিন্তু ডক্টর ইউনূস যদি বলে, সমাধান হবে। ডক্টর ইউনূস যদি ক্ষমতায় বসার পরে যদি রাজনৈতিক দলগুলোর সাথে যদি প্রতিনিয়ত আলাপ আলোচনার মধ্যে দিয়ে যদি উনি যদি রাষ্ট্র চালাতো, এর চাইতে অনেক ভালো চালাতে পারত। উনি আইসে ছাত্রদের একবার আবার মানে এই অর্বাচীন বাচ্চাদেরকে নিয়ে উনি বর করলো যে এদের নিয়ে চলবো। প্রথম দিনই তো গরু ছাগলের হাট বসায় ফেলছে। আপনার ক্যাবিনেট গঠনেই তো আপনার গরু ছাগল হাট বসায় ফেলছে। এটা রিপেয়ার করতে এখন আর শেষ মুহূর্তে পর্যন্ত আছে। এখন ওনাদের উচিত যে কোনো পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলাকে কনফিডেন্সে নিয়ে ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা করলে মোটামুটি দেশে একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে ফিরে যাবে দেশ। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সেটি হলো যে সরকারের অনেক সংকট রয়েছে, আমরা জানি এই সরকার নির্বাচিত নয়। সেক্ষেত্রে আমরা দেখছি যে বিএনপি, জামায়াত এবং এনসিপি আমরা দেখছি একে অপরের সাথে একটা ডিবেটে ব্যস্ত সবসময়, পাশাপাশি সরকার সমালোচনাও করছে এবং সবাই কিন্তু এই বিষয়টি বলছে যে ডক্টর ইউনূস আমাদের সরকার এবং তাকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া হবে না। এরকম প্রেক্ষাপটে আসলে সামনে নির্বাচন নিয়ে কিছু শঙ্কার কথা আপনি বলছেন ইতিমধ্যে। অস্ত্র উদ্ধার হয়নি এখনও, পাশাপাশি অনেক গুপ্ত হত্যা বা এই ধরনের ঘটনা ঘটতে পারে, আশঙ্কা আছে। তো এই অল্প সময়ের মধ্যে আসলে সরকার এগুলো কিভাবে রিকভার করবে, এটা সরকার নিশ্চয়ই ভেবে দেখবে, রাজনৈতিক দলগুলোকে নিয়ে এবং অন্যান্য অর্গান যারা আছে। তো সব কিছু মিলিয়ে আপনার সরকারের কাছে প্রত্যাশা কি আর আহ্বানটা কি থাকবে এই সংকটগুলো সমাধানে? বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মাঠে বিভিন্ন রকম কথা বলবে, এটা মাঠের কথা আর রাজনৈতিক পলিসির কথা এক না। সেই বাস্তবতা যার যা ডিমান্ড শেষ পর্যন্ত থাকবে। সরকার যদি একটু আন্তরিক হয় এবং রাজনৈতিক দলগুলোর সাথে যদি প্রতিনিয়ত আলাপ আলোচনার মধ্য দিয়ে যদি একটা সিদ্ধান্তের দিকে যায়, তাহলে আমার বিশ্বাস যে সরকার তার লক্ষ্যে পুষতে পারবে এবং সরকারের বিকল্প কোনো রাস্তা নেই। সরকারকে এখন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা যতটুকু সম্ভব সেই পরিমাণ ছাড় দিয়ে নির্বাচনের দিকে চলে যাবে। কারণ এখন নির্বাচনের
তফসিল ঘোষণার পরে নমিনেশন জমা দেওয়া পর্যন্তও কিন্তু অনেকে অনেক কথা বলবে, আবার অনেকে নির্বাচনে যাবে। আপনার গেছে না, জুলাই সনদের আগে অনেকে অনেক কথা বলছে, জুলাই সনদে আবার সবাই গেছে। এরকম একটা পলিসি প্রতিনিয়ত আলোচনার মধ্যে দিয়ে সামনের দিকে যেতে হবে এবং এই সরকারকে অবশ্যই দ্রুততার সাথে নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলেই দেশের সংকট উত্তরণের প্রথম ধাপটা পার হবে। নির্বাচন হয়ে গেলে যে আপনার সকল সংকট সমাধান হবে তা না, মানে নির্বাচিত সরকারকেও কিন্তু অনেকগুলি চ্যালেঞ্জ মোকাবেলা করবে। অবশ্যই মানে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকলো, একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকলে প্রক্রিয়ার মধ্যে দিয়ে সামনে দিয়ে আগানোর, যেমন এখানে আপনার ইনভেস্টররা আসবে, আপনার বিদেশি বিনিয়োগ আসবে, আপনি ঋণের যে টাকা বাকি টাকা পাবেন, আপনি একটা অর্থনৈতিক পরিবেশ অন্তত তৈরি হবে। এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে গণতান্ত্রিক ধারা বারবার ব্যাহত হয়, সেটি যাতে করে আগামী দিনে ব্যাহত না হয়, আমরা যেন একটা টেকসই গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে পারি, সেরকম একটা পরিবেশ তৈরি হওয়াই আসলে সবার লক্ষ্য। অবশ্যই সেই জন্য তো বলছি যে আপনাকে গণতান্ত্রিক পরিবেশে আপনাকে ফিরতে হবে এবং নির্বাচনই হচ্ছে আপনার প্রথম পদক্ষেপ। আমাদেরও সেই প্রত্যাশা থাকবে। আপনি অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে আসছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা। আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।